আয়োজন করেছিল যে এই আয়োজন যখন করে তখন তার কাউন্টারে আমরা এই নজরুলের উপরে আলোচনাটা করি এবং এর ভিত্তিতে প্রথম মার্ক্সবাদী দৃষ্টিতে নজরুল এইভাবে বইটা প্রকাশ হয়। এরপরে তখন এই নজরুলের উপরে কিছু প্রোগ্রাম ভারতে হয়। তখন এসইউসিআই পার্টি তারা উদ্যোগ নেয় এবং এই নজরুল একটা ইয়ে করে তারা আহ, কলকাতায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে একটা আয়োজন করে। সেই আয়োজনের দাওয়াত দেয়, সেখানে গিয়ে আমিও কথা বলি এবং এরপরে আরেকবার তাদের অনুষ্ঠান শেষ পর্বে আবার তারা দাওয়াত দিয়েছিল, সেখানে গিয়ে কথা বলছি। এইভাবে এই নজরুল স্মরণে সেইভাবে প্রকাশনাটা তৈরি হয়। আর এরপরে আবার এইবার ওই ফেনীতে নজরুল এসেছিলেন, এটা আমাদের ওই বইতে আমরা উল্লেখ করতে পারিনি। 100 বছর আগে 26 সালের 1 আগস্ট নজরুল এসেছিলেন ফেনীতে। সেই উপলক্ষে ওরা একটা অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। সেইভাবে কিছু আলোচনা, এই পুরোনো বিষয়গুলি আবার নতুন ভাবে দু একটা বিষয় সেখানে যুক্ত হয়েছে, তো সেটা আমরা এই ভ্যানগার্ডে ছাপা হয়েছে। এখন এর মধ্যে বিশেষ করে রবীন্দ্রনাথের বিষয় হলো, একদিকে তো রবীন্দ্র নজরুল বলছেন একটা হলো মহাকাশ আর হলো মহাসাগর। এখন এই বিশাল যে সাহিত্য ক্ষেত্র, এটা নিয়ে আলোচনা করা এই একটা আলোচনায় বা একদিনে 2 দিনের সম্ভব না। কারণ এদের যে সাহিত্যকর্ম বলি বা বিভিন্ন ক্ষেত্রে এত বিস্তৃত, এত প্রসারিত এবং এত গভীর, সেগুলি নিয়ে আলোচনা, একটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। তো এটা রবীন্দ্রনাথের উপরে আলোচনার একটা ইয়া হয়েছিল যে যখন এরশাদের আমলে, তখন এই শাহজাদপুরে ওই একটা জায়গা দখল হয়ে যাচ্ছিল। তখন শিলাইদহে কিছু নতুন কিছু স্থাপনা হয় বা কিছু কাজকর্ম, কিন্তু শাহজাদপুরটা এবারে অবহেলিত থাকে। এই এলাকার মানুষজন তখন তার প্রতিবাদ করে এবং আমরা এখান থেকে একটা কোস্টার ভাড়া করে চারণের নামে তখন আমরা সেখানে গিয়েছিলাম শাহজাদপুরে। তো যাওয়ার পরে ওখানে কলেজের পাশেই কলেজ, আবার এখানে যে বটতলা মানে যেখানে শাহজাদপুরের কুটি বাড়ি যেটা, ওখানে একটা অনুষ্ঠানের আলোচনার ব্যবস্থা করেছি। তো ওদের বললাম যে এই আলোচনা কেমনে এখানে হবে, কারণ সাধারণ মানুষ তো আর এই আলোচনাটা যেভাবে প্রস্তুত করে গেছি বা যে আলোচনাটা করবো, সেই আলোচনা তো সাধারণ মানুষের মধ্যে করাটা একটু কঠিন হবে। আর বললাম যে ঠিক আছে, একটু সঙ্গে যেহেতু একটা কলেজও আছে, শিক্ষকরা এবং কিছু ছাত্ররা যদি আসে কিছু আলোচনা করা যাবে। কিন্তু আমরা সন্ধ্যার পরে যখন আলোচনার জন্য আয়োজন কিছু গান পরিবেশন করলো, এরপরে মানুষ আসতে শুরু করলো। আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে, একটা জনসভার মতো হয়ে গেছে। জনসভার মতো হয়েছে, মানে কয়েক হাজার মানুষ হবে, ভর্তি হয়ে গেছে। এটা শুধু আলোচনা শোনার জন্য আসছে তা না, অর্থাৎ তাদের এলাকাটা অবহেলিত। রবীন্দ্রনাথ এখানে ছিলেন, কুঠিবাড়িতে ছিলেন এবং তিনি অনেক রচনা করেছেন। তুমি বোধহয় পোস্টমাস্টার বলছো, এটা বোধহয় শাহজাদপুরের রচনা, শিলাইদহ হয় না। তো এখন এগুলি ওনার অনেক কাজ আছে শাহজাদপুরে। একটা আবেগ জড়িয়ে আছে মানুষের মধ্যে। প্রায় রাত 10টা পর্যন্ত ওখানে আমাদের এই আলোচনা এবং এই সঙ্গীতানুষ্ঠান চলে। 11টার সময় আমরা ওখান থেকে রওনা দিই। এরপর একটা ইচ্ছা ছিল রবীন্দ্রনাথের উপরে একটা কাজ করার, কিন্তু এই রবীন্দ্রনাথের এই কাজে হাত দিয়ে দেখা গেল যে এটা এত বিশাল ক্ষেত্র, তো ওই প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করতে গেলে 125টা না একটা 125 কি 126টা এরকম হেডলাইন হয়ে যায়। তখন এত বড় এই প্রত্যেকটা বিষয় সেগুলিকে নিয়ে যদি কাজ করতে হয়, এটা বিশাল একটা বই হয়ে যাবে। তো ওইটাকে কাটছাট করে তখন আবার আমরা একটু একটা ভূমিকা যেটা ছিল সেটা বোধহয় প্রতি ভ্যানগার্ডে ছাপা হয়েছিল, বাকিটা আর কাজটা করা হয়নি। এবং এইভাবে তখন এরপরে আর এটা ইয়ে করি নাই, কারণ আসলে এটার জন্য যে সময় দিতে হয়, যে মনোযোগ দিতে হয় বা এই সমস্ত বইপত্র এগুলি ঘাটাঘাটি করা, এটা খুবই একটা দুরূহ কাজ, সময়ের কাজ। এইভাবে আর সেদিকে গুরুত্ব দেই নাই। এখন এই সময় এসে আবার বিশেষ করে যেটা আলোচনা আসছে যে নজরুলকে যেমন মুসলমান বানানোর চেষ্টা করা হয়েছিল, রবীন্দ্রনাথকেও এখন নিয়ে নানান বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এখন এগুলি টিকবে না, তারপরেও সেই বিষয়গুলি যেভাবে আসছে তাহলে সেগুলিকেও অ্যান্সার করার দরকার। আর হলো রবীন্দ্রনাথের এবং বিশেষ করে নজরুল, তাদের কেন্দ্র করে তাদের যে সাহিত্যকর্ম বলি, তাদের ভাবনা চিন্তা বলি, তার সীমাবদ্ধতা বলি বা সেখানে আমাদের চিন্তা কি ইত্যাদি সবকিছু মিলে সেগুলি উপস্থিত করা দরকার। তবে যেটা বলছেন যে প্রথমে তো দরকার আমাদের নিজেদের জানা, বোঝা, অনুভব করা।
তাহলে অন্যেরা কি বলছে সেটার চেয়েও আমাদের দলের সর্বস্তরের কমরেডদের মধ্যেও এই বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার, তাদের এই বিষয়ে পড়াশোনা থাকা দরকার এবং তাদের উপলব্ধিটা পরিষ্কার থাকা দরকার। সেটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আজকে আমি বিষয়টা আলোচনা এখন তো যাওয়া সম্ভব না, কারণ এখানে সংক্ষেপে শুধু দুই একটা কথা বলবো। একটা হলো যে আমরা এর আগেও একটু ইয়ে করেছিলাম যে যেই বাংলা সাহিত্য যেটাকে তারা বিকশিত করেছিলেন, এই বাংলা সাহিত্যটার যে ধারাবাহিক কিভাবে আসলো। বাংলা ভাষা তো ছিল না, একসময় তো সংস্কৃত ছিল। তাহলে সেখান থেকে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, অর্থাৎ যে সংস্কৃত থেকে চর্যাপদ, চর্যাপদ থেকে প্রাচীন যুগের যে বাংলা ভাষা সাহিত্য, সেগুলি থেকে আধুনিক সাহিত্যের স্তরে কিভাবে আসলো, এর একটা ইতিহাস আছে। আমি সেগুলি নিয়ে বিশদ আলোচনা করছি না। বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা হলো তার প্রাচীন যুগ। এরপর আবার এটা অন্যেরা মতামত দিচ্ছেন, কেউ বলছেন যে না, 900 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা হলো এই প্রাচীন যুগ। তাহলে প্রাচীন যুগের এর মধ্যে এরপরে যেটা আসলো, প্রাচীন যুগে কি কি রচিত হয়েছিল সেগুলির উপরে কিছু লেখাজোখা আছে, বা সেই বাংলা ভাষার চর্চা কেমন ছিল, তার সেই যারা যে বাংলা ভাষায় তারা কাজ করেছেন, কারা কিভাবে কাজ করার চেষ্টা করেছেন, পুঁথি সাহিত্য কিভাবে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, এগুলির উপরে বিস্তারিত কিছু আলোচনা আছে। এরপর আসলো মধ্যযুগ। মধ্যযুগটা হয় 1350 খ্রিস্টাব্দ থেকে 1760 সাল পর্যন্ত, এটা মধ্যযুগ হিসেবে ধরা হয়। এই মধ্যযুগে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, নাচ সাহিত্য, এবং এরপরে এই সময়ে কিন্তু আমরা এসে দেখি যে আলাউল 1607 সালে জন্ম, 1680 সালে মৃত্যু, এবং আব্দুল হাকিম 1620 থেকে 1690, এরা ওই সময় কিছু ইয়ে করেন। এবং এরপরে শাহ মোহাম্মদ সগির উনি ইউসুফ জুলেখা লেখেন। সৈয়দ সুলতান, এই যে ধর্মীয় ধারার যে লেখাজোখা এগুলি আসে, সৈয়দ সুলতান শুরু করে নবী বংশ সেটা দিয়ে। এবং এরপরে চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কীর্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ বিরচিত, তিনি রচনা করেন শ্রী চৈতন্যের। 1486 থেকে 1534 পর্যন্ত শ্রী চৈতন্যের জন্ম মৃত্যুকাল। এরপরে মহাভারত অনুবাদ করেছিলেন কাশিরাম দাস, এবং এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার অনুবাদ, 32 সিংহাসন, হিতোপদেশ, বেদান্ত চন্দ্রিকা, প্রবচন ইত্যাদি, এগুলি হচ্ছে এই মধ্যযুগের যে সমস্ত সাহিত্যকর্ম। আর এর প্রাচীন যুগের সেগুলি নিয়ে আমার কাছে এই নোটটা এখানে নাই। তারপরে যেটা আধুনিক যুগ, যেটা 1760 সাল থেকে আধুনিক যুগে প্রবেশ করে, এবং সেই সময় এসে রাজা রামমোহন রায়, তিনি একটা ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, মধুসূদন, বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎ, নজরুল, মানে ইত্যাদি ইত্যাদি, এরা আসে এই আধুনিক যুগে। এখন এখানে এসে আমরা যেটা দেখব যে এর মধ্যে একটা সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, সেগুলিও কি পর্যায়ে ছিল, এবং জনমানুষের জীবনযাত্রার ধরনের মধ্যে পরিবর্তনগুলি কিভাবে হয়েছে, এবং বিভিন্ন ধরনের ভাবের আদান প্রদান কিভাবে ঘটেছে, চিন্তার প্রবাহগুলি কেমন ছিল, এগুলি নিয়ে নানান ধরনের অনেক লেখাজোখা বা ব্যাখ্যা বিশ্লেষণ এখন চলছে। এখন খেয়াল করবেন যে সামাজিক একটা রূপান্তর যেটা, সেটা হলো বিশেষ করে ইউরোপে, জার্মানিতে মার্টিন লুথার 1517 সালে আন্দোলন শুরু করেন, যেটা হলো ক্যাথলিক থেকে প্রটেস্টান্ট ধর্মীয় সংস্কার আন্দোলন। সেই সংস্কার আন্দোলন সমাজের ভিত্তি নিয়ে এটা নাড়া দেয়, এবং ওই সংস্কার আন্দোলন সেটাই কিন্তু ইউরোপে আধুনিক চিন্তার একটা ভিত্তি রচনা করে। সেখান থেকে তখন আধুনিক চিন্তা ভাবনা একটা প্রভাব সৃষ্টি হয়। তারপরে 300 বছর পরে সেই 1828 সালে যে রামমোহন, উনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। তাহলে এখানে আমরা কিন্তু ইউরোপের যে বিশেষ করে ধর্মীয় সংস্কার, তাকে কেন্দ্র করে একটা যে সমাজের যে জাগরণ সৃষ্টি হয়েছিল, তার তুলনায় আমরা 300 বছর পিছিয়ে আছি। 300 বছর পরে এই রামমোহনের বিশেষ করে এই সংস্কার আন্দোলন সেটা উনি করেন, এবং এই জায়গায় এসে বিশেষ করে আমরা দেখি যে রামমোহন এবং তার সঙ্গে ওই যে বিদ্যাসাগরের যে দাদু দ্বারকানাথ, এরা এদের চিন্তা এক ধরনের,
রবীন্দ্রনাথের যে ওই দ্বারকানা, এবং ওনাদের চিন্তা এক ধরনের। আর এর সঙ্গে বিদ্যাসাগর, বিশেষ করে তার সঙ্গে যে আহ, এই আরো কয়েকজনের সঙ্গে ওনারা যুক্ত, তাদের চিন্তা ভাবনা এর মধ্যে একটু পার্থক্য আছে। একটা হলো সেকুলার, আর হলো ধর্মীয় সংস্কার। তো ধর্মীয় সংস্কার চিন্তার সঙ্গে একটা ধারা সেটা আসছে, আর হলো একটা সেকুলার ধারা সেটা তার পাশাপাশি অবস্থান করছিল। এখন এর মধ্যে আমরা যে এই বিষয়গুলি নিয়ে আর আলোচনার দরকার নাই। তাহলে আধুনিক যে সাহিত্য, আধুনিক কালের যে সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে এসে এরা পড়ে। বিশেষ করে যে রামমোহনের পরে বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, পরে মধুসূদন, মাইকেল মধুসূদন, বঙ্কিম, এরপরে রবীন্দ্রনাথ বা তারপরে শরৎচন্দ্র আসে। এখন এই সময় এসে তার রবীন্দ্রনাথ হঠাৎ করে আসে নাই, বা নজরুল হঠাৎ করে আসে নাই। তাহলে তার একটা অতীতের ধারাবাহিকতা আছে, একটা ছেদ আছে। এবং সেই সময় এসে আধুনিক বুর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থা সেইটার থেকে যে ইউরোপে যে এটা জাগরণ আন্দোলন হলো, ধর্মীয় সংস্কার হলো, এবং সাহিত্যের ক্ষেত্রেও একটা নূতন ধারার সৃষ্টি হলো। যেমন ধরেন ওই সময় যে মার্টিন লুথারের 1517 সালে যে আন্দোলনটা উনি করেন, ঠিক কাছাকাছি সময় শেক্সপিয়ারের আবির্ভাব ঘটে। এবং উনি 1564 থেকে 1616 সাল পর্যন্ত এই সময়কালে শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ারের যে সাহিত্যকর্ম, আর এদিকে মার্টিন লুথারের যে ধর্মীয় সংস্কার, সেই সংস্কার আন্দোলন, এবং সেখানকার বিজ্ঞানের যে অগ্রযাত্রা, এর আগেই বিশেষ করে পরে নিউটন তার বৈজ্ঞানিক আবিষ্কার 1643 সালে থেকে 1727 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এবং ওই সময় একটা বৈজ্ঞানিক আবিষ্কার, এবং তার সঙ্গে শেক্সপিয়ারের সাহিত্যকর্ম, এবং এর সঙ্গে ধর্মীয় সংস্কার আন্দোলন ইত্যাদি, এগুলি একটা সংযুক্তি আছে, এর সঙ্গে একটা যোগসূত্র আছে। তাহলে ভারতবর্ষে সে বা যেখানে আমরা এখানে যদি দেখি যে যে আন্দোলনটা এখানে বিশেষ করে আধুনিক কালে যেটা হলো, যে রামমোহনের যে ধর্মীয় সংস্কার আন্দোলন, সেই ধর্মীয় সংস্কার তাকে কেন্দ্র করে এখানে যদি আমরা ইয়েটা আসি, তাহলে এখানে যেমন একদিকে সাহিত্যের ক্ষেত্রে আসছে, বিজ্ঞানের ক্ষেত্রে 1894 সাল থেকে 1974 সাল সত্যেন বোস এর আবির্ভাব হলো, অন্যান্য বিজ্ঞানীরা তার সঙ্গে এসছে। এবং তার সঙ্গে বিশেষ করে 1858 সালে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহটার পরাজয় ঘটে। পরাজয়ের পরে তখন সেই যে তার উত্তাপ, সেটা নষ্ট হয় নাই, কিন্তু সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাওয়ার পরে তখন একটা হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে সুবিধাভোগী একটা গোষ্ঠী তৈরি হয়, এবং ইংরেজ তাদের কিছু কাজে লাগায়, এবং তারা নিজেদের সাথে ধর্মীয় সাম্প্রদায়িকতাটা নিয়ে আসা শুরু করে। এবং এইটা যে প্রথম যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু সাম্প্রদায়িক ছিল না। প্রথম যে ইংরেজরা যে প্রথম ইয়ে করলো 1757 সালে, 1757 সালে যখন বঙ্গ দখল করে, এবং তার 6 বছরের মাথায় প্রথম ঢাকার কোটিবাড়িতে বিদ্রোহ ইয়ে করে, আক্রমণ করে এরা, এই মজদুরেরা। এবং তারপর রাজশাহীতে সে আক্রমণটা করে, এগুলি আমাদের ইতিহাসে আলোচনা হয় না। এবং তারপরে এটা অব্যাহত থাকে, এটা মহাবিদ্রোহ কাল পর্যন্ত চলে, এবং 1858 সালে মহাবিদ্রোহ হয়, এটা পরাস্ত হয়। কিন্তু এই মহাবিদ্রোহের নায়করা কিন্তু হিন্দু মুসলমান মিলিতভাবে লড়াই করে, এবং সেই প্রথম ইংরেজের বিরুদ্ধে লড়াইটা হিন্দু মুসলমানের মিলিত লড়াই। এরপরে সেই ধারাটা আলাদা হয়, এবং এইটার প্রভাব সাহিত্যে আসে, রাজনীতিতে আসে, বিভিন্নভাবে আসে। যাক, এগুলি নিয়ে আমরা এখন যেহেতু বর্তমান সময়ে আবার এই রবীন্দ্রনাথকে নিয়ে আবার এইসব প্রশ্ন আসছে, নানান ধরনের বিতর্ক যখন শুরু হয়েছে, তা এখন চিন্তা করলাম যে পুরো একটা আমরা যে চেষ্টা করেছিলাম, নোট খুঁজেই পাচ্ছি না এখন এগুলি, যে আমরা এত বিশাল কর্মতার, এত বিশাল ক্ষেত্র, এটা এই সবগুলি মিলে ধরেন যে বের করা। রবীন্দ্রনাথের যে বিশেষ করে কাব্যগ্রন্থ আছে 52টা, এবং উপন্যাস আছে 13টা, তারপরে ছোট গল্প আছে 95টা, নাটক আছে 38টা, প্রবন্ধ আছে 34টা, পত্র সাহিত্য 19 খণ্ডে বিভিন্ন প্রকাশিত, চিত্রকলা, ছবি আঁকছেন 2000-এর মতো, গান লিখেছেন 1915টা। এরকম তার বিশাল ক্ষেত্র। তা এখন এগুলি তো এই ইয়ে করে সবগুলি নিয়ে আলোচনা করা বা সেগুলি উদ্ধার করা কিন্তু কঠিন কাজ। আমরা সেই এত দুঃসাধ্য কাজে যাব না, কিন্তু তারপরেও বিষয়গুলি তো উল্লেখ করা দরকার, যে এর মধ্য দিয়ে
যে ভাবনা ভাবধারাটা কোনটা প্রকাশিত ছিল, এবং সেই সময় তাকে কেন্দ্র করে একটা মানুষ তো যুগের সীমা অতিক্রম করতে পারে না, ওই সীমার মধ্যেই সে অসীম। তাহলে ওই সময় একদিকে আধুনিক বুর্জুয়া গণতান্ত্রিক যে ব্যবস্থা এবং তার যে জাগরণ, আর তার সঙ্গে তখন পুঁজিবাদ একটা অবক্ষয়ের মধ্যে সাম্রাজ্যবাদী যুগে আবির্ভাব হয়েছে, এবং একদিকে উত্থানের যুগের পুঁজিবাদের তাদের অঙ্গীকার এবং তাদের যে চেতনা, আর সাম্রাজ্যবাদী অবক্ষয়ের যুগে তার আপোষকামী ধারার যে প্রভাব, এবং এই দুইটার যে মিশ্রণ, সেগুলি কিভাবে রবীন্দ্র মানুষের কাজ করেছিল, এবং সেখান থেকে তিনি কিভাবে তাকে অনেক ক্ষেত্রে অতিক্রম করে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, এবং কোনো কোনো জায়গায় কিছু সীমাবদ্ধতা ছিল কিভাবে ছিল, এবং সেগুলি সঠিকভাবে না বুঝলে রবীন্দ্রনাথকে ভালো বোঝা হবে না। একইভাবে নজরুল, তিনি আবার রুশ বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 1917 সালে রুশ বিপ্লবের প্রভাব তার উপরে যেটা পড়েছিল, সেখান থেকে তার কাব্য রচনার ধরনটা পরিবর্তিত হয়েছে। এখানে আমি অন্য আলোচনাগুলি করব, যেহেতু আপনাদের আরো অনেক বড় প্রোগ্রাম আছে, কিছু কথা একটু বলি। এখানে বিশেষ করে গোপাল হালদার, ওনার একটা লেখা বলি। উনি লিখছেন যে এমন অল্প কালের মধ্যে ভারতের মাত্র একটি জাতির, মানে বাঙালিদের কথা বলছে, মধ্যে যত মনস্বীর, যত কর্মীর, যত ভাবুকের, যত শিল্পী ও সাহিত্যিকের আবির্ভাব ঘটেছে, ভারতের ইতিহাসে আর ঘটেনি। অশোকের কালে নয়, গুপ্ত সাম্রাজ্যের সময়ও নয়, মোগল রাজত্বে আকবরের দিনেও নয়, বৈষ্ণব আন্দোলনের বাংলায়ও নয়। এটা তিনি উল্লেখ করেছেন যে এই বাংলায় এত অল্প সময়ের মধ্যে একটা, এই বাঙালিদের মধ্যে এত মনীষী, এত ভাবুক, শিল্পী, সাহিত্যিকের যে আবির্ভাব, এটা ভারতবর্ষের কথা হয়নি। এবং শুধু এই সময়ে না, অতীতকালেও উল্লেখ করেছেন যে অশোকের কালের কথা, গুপ্ত সাম্রাজ্যের সময়, মুঘল রাজত্বে, আকবরের, বৈষ্ণব আন্দোলনের ইত্যাদি, বলছেন যে কোনো সময় এই একসঙ্গে এক ঝাঁক এতগুলি প্রতিভা, সেটার প্রকাশ ঘটে নাই। এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, যে একটু পানি দিতে পারবা, সেটা নিয়ে ওই বিস্তারিত আলোচনা আছে, আমি এটা পড়লাম না এখানে। তারপরে এখানে যে বিশেষ করে রবীন্দ্রনাথ, রামমোহন সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্যটা একটু বলি। রবীন্দ্রনাথ রামমোহন সম্পর্কে বলছেন, রামমোহন রায় যখন ভারতবর্ষে জন্মগ্রহণ করেন, রামমোহন রায় যখন ভারতবর্ষে জন্মগ্রহণ করেন, তখন এখানে চতুর্দিকে কালরাত্রির অন্ধকার বিরাজ করিতেছিল, আকাশে মৃত্যু বিচরণ করিতেছিল, মিথ্যা ও মৃত্যুর বিরুদ্ধে তাহাকে সংগ্রাম করিতে হইয়াছিল। কি সংকটের সময় তিনি জন্মিয়াছিলেন! তাহার একদিকে হিন্দু সমাজের তটভূমি জীর্ণ হইয়া পড়িতেছিল, আর একদিকে বিদেশীয় সভ্যতা সাগরের প্রচন্ড বন্যা বিদ্যুৎ বেগে অগ্রসর হইতেছিল। রামমোহন তাহার অটল মহত্বে মাঝখানে আসিয়া দাঁড়াইলেন। এটা রামমোহন সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য। এবং বিদ্যাসাগর প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলছেন? বিদ্যাসাগর প্রসঙ্গে তিনি বলছেন, যিনি লোকাচার রক্ষক ব্রাহ্মণ পণ্ডিতের বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, তিনি লোকাচারের সুদৃঢ় বন্ধন হইতে সমাজকে মুক্ত করিবার জন্য সুকঠোর সংগ্রাম করিলেন, এবং সংস্কৃত বিদ্যায় যাহার অধিকারের ইয়ত্তা ছিল না, তিনি ইংরেজি বিদ্যাকে প্রকৃত প্রস্তাবে স্বদেশের ক্ষেত্রে বদ্ধমূল করিয়া রোপণ করিয়া গেলেন। এগুলো এই জন্য বলতেছি যে আজকে যে সমস্ত ডিবেটগুলি আসছে, কথাগুলি আসছে, রবীন্দ্রনাথ এই একটা মাঝখানে অবস্থানে দাঁড়িয়ে গেলেন। একদিকে যেটা আমি আগেই বললাম যে যে রামমোহন এবং বিশেষ করে দ্বারকানাথ, উল্টা দিকে যে বিদ্যাসাগর এবং তার সঙ্গে অন্যান্য যে আরো কয়েকজন, নামটা পরে বলতেছি, যে তাদের অবস্থান, এই দুইয়ের যে মাঝখানে রবীন্দ্রনাথ কিভাবে অবস্থান গ্রহণ দাঁড়ালেন, সেটা নিয়ে পরে একটা আলোচনা আছে। এরপরে ইয়ের কথা বলছেন, রামমোহন এবং বিদ্যাসাগর প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন যে একদিকে যেমন তাহারা ভারতবর্ষীয়, তেমনি অপরদিকে ইউরোপীয় প্রকৃতির সহিত তাহাদের চরিত্রের বিস্তর সাদৃশ্য দেখিতে পাই। বেশভূষায়, আচারে, ব্যবহারে তাহারা সম্পূর্ণ বাঙালি ছিলেন। স্বজাতীয় শাস্ত্র জ্ঞানে তাদের সমতুল্য কেউ ছিল না। স্বজাতিকে মাতৃভাষায় শিক্ষাদানের মূল পত্তন তাহারাই করিয়া গিয়াছেন। নির্ভীক বলিষ্ঠতা, সত্যচারিতা, লোকহিতৈষা, দৃঢ় প্রতিজ্ঞা,
এবং আত্মনির্ভরতায় তাহারা বিশেষরূপে ইউরোপীয় মহাজনদের সহিত তুলনীয় ছিলেন। যেটা এর আগে বলতেছিলাম যেটা যে বিশেষ করে একদিকে রামমোহন দেবেন্দ্রনাথ, আর পাশাপাশি বলছিলাম যে ডিরোজিও, ইয়ং বেঙ্গল গ্রুপ, অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগর। তাহলে রামমোহন এবং দেবেন্দ্রনাথ এরা তখন এই যে ধর্মীয় সংস্কার সেটার এই ধারাটা সেটাকে কেন্দ্র করে তারা ইয়েটা করছেন। আর অন্যদিকে যে বিদ্যাসাগর, ডিরোজিও, ইয়ং বেঙ্গল গ্রুপ, অক্ষয় কুমার দত্ত ইত্যাদি এরা একটা সেকুলার ধারা, এই দুইটা ধারায় ইয়ে ছিল তখন। এই দুই ধারার যে দূরত্ব, সেই দূরত্ব ঘুচিয়ে রবীন্দ্রনাথ ধর্মবহ একটা কবিতা লেখেন। এই দুই ধারার ইয়ের মধ্যে দুইটাকে মাঝখানে তিনি অবস্থান নিলেন, সেই অবস্থান থেকে যে একটা কবিতা রচনা করেন, সেটার নাম ছিল ধর্মবহ। সেখানে তিনি বলছেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন শুধু মারে আর মরে, নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর, শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না মানে মানুষের ভালো। তাহলে খেয়াল করেন যে এখানে রবীন্দ্রনাথ একদিকে ধর্মীয় চিন্তা ভাবনার প্রভাবও যেমন ছিল, কিন্তু যখন এই দুইটার মধ্যে অবস্থান, সেই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ধর্মীয় চিন্তার পক্ষে তিনি গেলেন না, বরং বিদ্যাসাগরদের এই চিন্তা, সেই চিন্তাকে ওনার জীবনে এবং সাহিত্যকর্মে ঠিক সবসময় তিনি প্রতিফলিত করতে পারেন নাই, কিন্তু এটার পক্ষে তিনি লিখলেন। তারপরে লিখলেন, ধর্মের মিলেই যে দেশে মানুষকে মিলায় সে দেশ হতভাগ্য। অত্যন্ত পরিষ্কার যে ধর্মের মিলে যে দেশে মানুষকে মিলায় সেই দেশ হতভাগ্য। এখানে যে বিতর্কটা ছিল, বিশেষ করে আগে ধর্মীয় চিন্তা ছিল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর এরা এই যে রামমোহনদের ইয়ে হলো ব্রহ্ম এবং জীব একাত্ম। খেয়াল করবে যে আগেরা ছিল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎ মায়া। তাহলে এটা হলো ওদের প্রাচীন ধর্মীয় চিন্তা, মূল কথা ছিল এটা। আর এরা রামমোহনরা যে সংস্কার আনলেন, সেখানে বললেন ব্রহ্ম এবং জীব একাত্ম, এটা বিচ্ছিন্ন না। যাক, এখানে এরপরে যে রবীন্দ্রনাথের অনেক এগুলি আমরা বলছেন যেসব সাহিত্যকর্ম, সেগুলি নিয়ে বেশি আলোচনা করার সুযোগ নাই। এটা আপনারা দেখবেন যে ওনার জীবনটাই একটা মানে খুবই সৃষ্টিশীলতায় এবং কোনো জিনিস নতুনভাবে তৈরি করা, নির্মাণ করা, সৃষ্টি করা এবং জীবনকে মানুষের জন্য একভাবে উৎসর্গ করার একটা, যে পরিবারে উনি জন্মগ্রহণ করেছেন তার সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই সীমা অতিক্রম করার লড়াই তার সারা জীবন ছিল। এবং এটা আমি একটু পরে কথা একটু সুযোগ পেলে বলবো যে উনি গোরা উপন্যাসে ওইটার সঙ্গে একটু বলি। তিনি বলছেন, খেয়াল করবেন, ওই উপন্যাসটা তো পড়ছেন আপনারা অনেকে, একটা ইয়ে আছে যে, আপনি আমাকে সেই দেবতার মন্ত্র দিন যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম সকলেরই, যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে, কোনো ব্যক্তির কাছে কোনোদিন অবরুদ্ধ হয় না, যিনি কেবল হিন্দুর দেবতা নন, যিনি ভারতবর্ষের দেবতা। আমি এগুলি বললাম এই কারণে, ইদানিং কালে যারা কিছু প্রশ্ন নিয়ে আসতেছে সেগুলি নিয়ে মানে বোঝার জন্য রবীন্দ্রনাথকে, সেটা কাজে লাগবে আপনাদের। এখন এখানে যেটা বলছে যে উনি বিপ্লবের পক্ষে ছিলেন না, এটা ঠিক। উনি যে বই লিখেছেন সেটা ঘরে বাইরে এবং 4 অধ্যায়, সেই এই দুইটা উপন্যাসের মধ্যে সেখানে বিপ্লবীদের এই জীবনের কিছু তাদের বিচ্যুতি, সেগুলিকে বড় করে মানে ওনার মতো একজন সাহিত্যিকের হাতে যখন একটা বিষয় লিপিবদ্ধ হয়, বা সেটা একটা মানে দুর্নামও যদি হয়, মনে করে সেটাও এমন ভাবে আসে, তার একটা সাহিত্য মূল্য থাকে। এইটা কিন্তু এই বই উনি রচনা লিখেছেন। কিন্তু এটা নিয়ে অনেকে এখন প্রশ্ন তুলছেন। আমি কয়েকজনের কথা, আমি তো ফেসবুক দেখি না, আপনারা তো সেগুলি দেখেন। বলছেন যে রবীন্দ্রনাথ কি কি ছিল, একটা হলো সে ধর্মীয় গোড়া ছিল, সাম্প্রদায়িক ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে ইত্যাদি 10-15টা পয়েন্ট আমি দেখলাম, একটাও কিন্তু প্রযোজ্য না, এবং এগুলি সবই একটা ভুল সমালোচনা। তাহলে সেগুলি দুই একটা আমি শুধু এখানে আপনাদের সামনে আলোচনা করব। কারণ এখানে রবীন্দ্রনাথ ছিলেন এক অর্থে গান্ধীবাদী এবং অহিংসার পূজারী ছিলেন, কিন্তু যখন গান্ধীর সঙ্গে সুভাষ বোসের বিতর্ক হচ্ছে, তিনি গান্ধীর পক্ষে দাঁড়ান নাই, তিনি সুভাষ বোসের পক্ষে দাঁড়িয়েছেন। এবং
যেটা আগে বললাম, ঘরে বাইরে 4 অধ্যায়, উপন্যাস, নানা প্রবন্ধ, সাক্ষাৎকারে তিনি এই ধরনের কিছু বিষয় নিয়ে এসেছেন। আবার বিপ্লবী সংগ্রাম এবং বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন সেগুলি তার লেখার মধ্যে আছে। সেটা 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। তিনি লিখছেন, এ কথা কারো অগোচর নেই যে একদা রাষ্ট্র মুক্তি সাধনার সর্বপ্রথম কেন্দ্রস্থল ছিল এই বাংলাদেশ, এবং যে দুর্যোগের দিনে এই প্রদেশের নেতারা কারাপ্রাচীরের নেপথ্যে ছিলেন, তখন তরুণের দল দেশের অপমান দূর করবার জন্য বাধা বন্ধনের মুখে যেমন নির্বিচারে ঝাঁপ দিয়ে পড়েছিল, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে কখনই এইরকম ঘটেনি। তারপরে বলছেন, এ ঘটনাকেও ফলের দ্বারা বা শান্ত সুবুদ্ধির আদর্শে বিচার করব না, বিচার করব মুক্তির জন্য দুঃসহ বেদনার মূল্য অনুসারে। খেয়াল করেন, উনি কিন্তু এই বিপ্লবী ধারার পক্ষে ছিলেন না, কিন্তু যারা বিপ্লব করছে তাদের প্রতি তার শ্রদ্ধা। এবং সেই জায়গায় এসে তিনি বলছেন যে এটা বুদ্ধির দিয়ে তাদের ঠিকই বা ঠিকই বিচার আমি করবো না, কিন্তু এই যে তাদের আত্মত্যাগ সংগ্রাম, সেটার মূল্যটা নির্ধারণ করতে চান। তারপরে বলছেন, যে মাটিতে এদের জন্ম সেই মাটিতেই দুঃখজয়ী বীর সন্তান আবার জন্মাবে। ইচ্ছার অগ্নি গর্ভরূপ দেখেছি বাংলা তরুণদের চিত্তে, দেশে তারা দ্বীপ জ্বালাবার জন্য আলো নিয়েই জন্মেছিল। এখানে দেখেন, কথাটা খেয়াল করেন, ভুল করে আগুন লাগানো, কিন্তু সেই দারুণ ভুলের সাংঘাতিক ব্যর্থতার মধ্যে বীর হৃদয়ের যে মহিমা ব্যক্ত হয়েছিল, সেদিন ভারতবর্ষের আর কোথাও তো তা দেখিনি। তাদের সেই ত্যাগের পর ত্যাগ, দুঃখের পর দুঃখ, সেই তাদের প্রাণ নিবেদন আশু নিষ্ফলতায় ব্যর্থ হয়েছে, কিন্তু তারা তো নির্ভীক মনে চিরদিনের মতো প্রমাণ করে গেল বাংলার দুর্জয় ইচ্ছা শক্তিকে। তার উপরে আইনের লাঞ্ছনা যত বশীলেপন করুক, তবু কি কালো করতে পেরেছে তার অন্তর্নিহিত তেজস্ক্রিয়া থেকে? এই হলো ওনার বক্তব্য। তাহলে এখানে তার পরিষ্কার করেছেন যে যে বিপ্লবীদের প্রশ্নে, বিপ্লবী সংগ্রামের ক্ষেত্রে যেটা অনেকে বলেন, দু একজনের লেখা দেখলাম ওই যে ঘরে বাইরে 4 অধ্যায় থেকে কোট করেছেন, কিন্তু এই প্রশ্নটা খেয়াল করবেন যে রবীন্দ্রনাথের এই বিষয়টা গুরুত্বপূর্ণ। উনি ওনার বিশ্বাস থেকে বলছেন যে এখন আমাদের ব্রিটিশরা যে অত্যাচার করে বা তা হামলা করে, এটা অন্যায়, পাল্টা হামলাটা উনি অন্যায় মনে করেন। তাহলে সেখানে কি, কিন্তু যখন এই যে ভারতবর্ষের এই বিপ্লবীরা, বিশেষ করে এই বাংলার এই যে সূর্য সন্তানরা, তারা যে সংগ্রামটা করছে, শ্রদ্ধা নিবেদন করছে, এবং এইটাকে তিনি বলছেন যে যে এরা তবু যে তার উপরে আইনের লাঞ্ছনা যত মশিল লেপন করুক, তবু কি কালো করতে পেরেছে তার অন্তর্নিহিত তেজস্ক্রিয়া থেকে? এর আগেরটা তারপরে শুনলেন। ফলে এইটা হলো একটা অ্যান্সার। এটার আরো অন্যান্য বিষয়গুলি আছে, এটা আমরা অ্যান্সার করতে পারবো, আর সেই বিষয়গুলি সামনে আনা দরকার। আরেকটা হলো যে এক ধরনের উনি খুবই একজন সৎ প্রকৃতির মানুষ ছিলেন, এবং যা বিশ্বাস করতেন সেটা তিনি করেছেন, এবং তার বিশেষ করে সত্যপ্রিয়তা, ভুল সংশোধন করা, ভুল হলেও সংশোধন করার ক্ষেত্রে কোনো দ্বিধা ছিল না। কি এই মানের একজন মানুষ সারা দুনিয়ায়, তখন সে উনি খুবই প্রশংসিত মানুষ একজন, কিন্তু যখনই ভুলটা কেউ ধরিয়ে দিয়েছে বা ধরতে পেরেছে, সঙ্গে সঙ্গে সংশোধন করার চেষ্টা করেছে। এবং বিশেষ করে একটা ঘটনা উল্লেখ করলেই, এটাও অনেকে বলছেন যে উনি সাম্রাজ্যবাদের প্রতি যে আপোষমুখী ইত্যাদি এসব কথা বলছেন। একটা ঘটনা উল্লেখ করলে বুঝবেন, মুসলিনী তাকে আমন্ত্রণ করেছিল এই ইয়েতে, হ্যাঁ, ইতালির মুসলিনী আমন্ত্রণ, সেই আমন্ত্রণ উনি গিয়েছিলেন 1926 সালে। তাদের ছল চাতুরিপূর্ণ কথায় তিনি বিভ্রান্ত হন। সেখানে তিনি লিখেছিলেন, যদি একটা জাতি সত্যি নিজেদের শাসন কার্য চালাতে অসমর্থ হয়, যদি এই আশঙ্কা থাকে যে নিরর্থকভাবে পরস্পর মারামারি কাটাকাটি করেই তারা ধ্বংস হয়ে যাবে, তাহলে এটা স্বীকার করতেই হবে যে মুসলিনী যে প্রকার একাধিপত্য স্থাপন করেছেন তা নিতান্তই প্রয়োজনীয়, এবং সাময়িকভাবে তিনি যেসব অধিকার কেড়ে নিয়েছেন তাতে জনসাধারণ লাভবানই হবে। এই বক্তব্য, এটা অনেকে কোট করেন, কিন্তু পরেরটা আর আলোচনা করেন না। এবং এই বক্তব্যটা উনি যখন দেন, এর আগে বিশেষ করে রমারোলার নাম আপনারা জানেন। 1916 সালে 18ই জুন এই রবীন্দ্রনাথ টোকিও বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা করেছিলেন, সেখানে রমারোলা উপস্থিত ছিলেন, এবং সেইখানে তিনি যুদ্ধবিরোধী যে বক্তৃতা করেন রবীন্দ্রনাথ,
এটা সমস্ত যারা বুদ্ধিজীবীরা, জ্ঞানী গুণীরা, অধ্যাপকরা, রমানুল্লাহ নিজেও ভীষণভাবে আকৃষ্ট হয়েছে, প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথের এই বক্তৃতায়। এখন যেহেতু রমানুল্লাহ সেই 16 সালে রবীন্দ্রনাথের এই বক্তৃতা শুনেছেন, শুধু এটা না, এরপরে এই যুদ্ধবিরোধী ইয়েতে যে এগুলি হয়েছিল সেখানে রবীন্দ্রনাথ সই করেছে, রবীন্দ্রনাথের এইসব কারণে রমানুল্লাহ একটা ধারণা ছিল যে রবীন্দ্রনাথ যুদ্ধবিরোধী এবং এই ধরনের একটা ইয়ের বিরুদ্ধে মানে যে ধরনের এই ফ্যাসিবাদী যে শাসন এগুলির বিরুদ্ধে এটা তিনি। কিন্তু যখন রমানুল্লাহ দেখলেন যে এরকম একটা স্টেটমেন্ট রবীন্দ্রনাথ দিয়ে উঠছে, তখন রমানুল্লাহ বুঝছেন যে এটা আসলে রবীন্দ্রনাথ একটা বিভ্রান্তির শিকার হয়েছে, ভালো করে বুঝতে পারে নাই তারা। তখন রমানুল্লাহ ইয়েতে ইয়েতে ছিলেন যে রবীন্দ্রনাথকে কোথায় পাওয়া যায়। তখন ইয়ের পরে ভিলেনুতে একটা সাক্ষাতে রবীন্দ্রনাথকে তিনি পান রমানুল্লাহ। তখন তিনি কবিকে সার্বিক অবস্থা বুঝান যে এই বিবৃতিটা দেওয়া ঠিক হয় নাই এবং ইতালিতে এই মুসলিনীরা যে ভ্রান্তিটা প্রচার করে আসলে এটা একটা ফাঁসিবাদী শাসন, কিন্তু তারা এটা জনকল্যাণের নামে সব বুঝায়, এগুলো নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে এই রমানুল্লাহ কথা বলেন। এবং রমানুল্লাহ এর আগে একটা বলেছিলেন যে দুঃখের সুরেই তিনি বলছেন যে অজ্ঞাত সারে আপনিও ফ্যাসিবাদকে সমর্থন করলেন, আমরা জানি এটা অনিচ্ছাকৃত, কারণ আপনি এর অনেক ঊর্ধ্বে। এর পাশাপাশি আরো কিছু বুদ্ধিজীবীদের সাথে আলোচনায় তিনি বিষয়টি গভীর হৃদয়ঙ্গম করতে সক্ষম হন। এই যখন রমানুল্লাহ যখন তার সঙ্গে আলোচনা করেছে তখন উনি একটা চিঠি লেখেন রমানুল্লাহকে এবং তিনি লিখলেন কোট, ইতালিতে গিয়ে আমি যে পাপ করেছিলাম সেই পাপের প্রায়শ্চিত্তের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। এই ফ্যাসিবাদের কর্মকর্তা ও আদর্শ সমগ্র মানব গোষ্ঠীর চিন্তার বিষয় এবং যে আন্দোলন মতামত প্রকাশের স্বাধীনতা নির্দয়ভাবে দলন করে, ব্যক্তিকে বিবেক বিরোধী কার্যক্রমে অংশগ্রহণে বাধ্য করে এবং হিংসার রক্তমাখা পথ দিয়ে হেঁটে বেড়ায়, সেই আন্দোলনকে আমি কখনো সমর্থন করতে পারি এটা কল্পনা করাও অযৌক্তিক। যে রাজনৈতিক আদর্শ পাশব শক্তিকে সভ্যতার মৌল অন্তর প্রেরণা বলে প্রকাশ্যে স্বীকৃতি দান করে, আমার পক্ষে তার সপ্রশংসা অনুমোদন চরম নির্বুদ্ধিতার সামিল, তাই বা কেন একটা অপরাধ। রবীন্দ্রনাথের স্টেটমেন্ট দেন। অথচ মুসলিনী বিশাল সম্বর্ধনা আয়োজন করেছিল রবীন্দ্রনাথের ওই বিবৃতির পরে। যখন রবীন্দ্রনাথ এটা লিখছে এখন তো উল্টা, ফলে এখন পারলে রবীন্দ্রনাথকে তখন একটা মুসলিনী সমর্থকরা খুব ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে তখন তারা সম্বর্ধনা তো দূরে থাক, তখন কবির প্রতি অশ্রদ্ধা প্রকাশ করতে থাকে এবং তারা লিখে একটা লেখা শুনেন, যখন কোন তথাকথিত সাংস্কৃতিক গোষ্ঠীর কিছু সংখ্যক বেকার গলগ্রহ ব্যক্তি খ্যাতিমান ভারতীয় কবি ট্যাগরকে আমাদের দেশে আমন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করে, তখন এই ব্যাপারে আমরা তেমন উৎসাহ বোধ করিনি। একটা উল্টা কথা, কারণ এর মধ্যে এটা বিশাল সম্বর্ধনা আয়োজন করা, তারাই এখন এই কথা বলছে। আমাদের সাহিত্য শিল্প গোষ্ঠীর ভারতীয়দের কাছ থেকে কিছু শিকার নেই। যাই হোক, ফুল, নক্ষত্র আর পাউন্ড স্টার্লিং এর কবি মিস্টার ট্যাগর খালি গায়ে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে জ্ঞান লোকদের নানান সভায় তার আদর্শ প্রচার করেন। যে কবি স্বদেশের জনগণের দুঃখ বেদনা উপলব্ধি করে না, সে মেকি আদর্শবাদী ইতালি ট্যাগরকে এবং যারা এই তোষামত প্রিয় অসমর্থনীয় লোকটাকে আমাদের মধ্যে নিয়ে এসেছিল তাদের ঘৃণা করে। দেখেন অবস্থাটা। কিন্তু রবীন্দ্রনাথ সেখানে তার যে ওই রমানুল্লাহর সঙ্গে উনি তো ওখানে সম্পর্ক তো দূরে থাক, উনি বলছেন যে এটা অপরাধ। এই ছিল রবীন্দ্রনাথ। অর্থাৎ যখনই তিনি একটা বুঝতে পারতেন যেটা তার একটা ভুল হয়েছে সিদ্ধান্ত বা একটা চিন্তা রিভিউ করতেন, এখন একটা ইয়ার বাইরে তার শ্রেণী অবস্থানের বাইরে যাওয়া তো তার পক্ষে সম্ভব না, কিন্তু তারপরেও তিনি নানান ভাবে ভেবেছেন এবং প্রতিশোধে যখন আসেন সেখানে 200 গ্রামে অবৈতনিক পাঠশালা করেছিলেন, 3টা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং নোবেল পুরস্কারের টাকা তিনি ওই যে কৃষি ব্যাংকে দিয়েছেন এবং তার এই ছেলে এবং জামাই এদেরকে কৃষি বিজ্ঞানের উপরে পড়ার জন্য বিদেশে পাঠিয়েছিলেন এবং কিভাবে কৃষকদের মঙ্গল করা যায় এই সমস্ত বিষয়ে তার অনেক বক্তব্য আছে। কিন্তু যেহেতু উনি নিজেই স্বীকার করেছেন যে আসলে এই সাধারণ মানুষের জীবনের সঙ্গে তার যোগসূত্র নাই, কিন্তু তাদের যে ধরনের দুঃখ দুর্দশার জীবন এর হাত থেকে নিস্তার কিভাবে হবে,
এর হাত থেকে মুক্তি কিভাবে হবে, এটা নিয়ে তার ভাবনা, তার উপর অনেক লেখা আছে। যাক, এখানে আরেকটা জিনিস আছে যে জাতীয়তাবাদ নিয়ে একটা কথা দেখলাম, একজন লিখছেন যে জাতীয়তাবাদ বিরোধী রবীন্দ্রনাথ। এবং এই জায়গায় এসে ওনার যে সমস্যাটা হয়েছিল সেটা হলো এই যে যুদ্ধ, একটা সাম্রাজ্যবাদী যুদ্ধ, তার যে সাম্রাজ্যবাদী চরিত্রের মূল বৈশিষ্ট্য হলো যুদ্ধ, এই বিষয়টা তো উনি তাত্ত্বিকভাবে বুঝতে পারতেন না। ফলে সেই জিনিসটা হলো যে এই ধরনের যুদ্ধ বিগ্রহ কিভাবে মানুষের জীবনকে ধ্বংস করে, এবং এটা একটা মানব বিধ্বংসী কাজ, এই অর্থে তিনি নিন্দা করছেন, এবং জাতীয়তার নামেই তারা এই কাজটা করছে। এবং এটা যখন তিনি বিরোধিতা করছেন, তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে একটা ইয়ে হয়। চিত্তরঞ্জন দাস তো উনি বিশেষ করে সুভাষ বসুকে খুব ইয়ে করতেন, আর রবীন্দ্রনাথের প্রতিও তার খুব ইয়ে ছিল। চিত্তরঞ্জন দাস তখন লিখলেন, আমি বর্তমানে জাতীয়তাবাদের কথা আলোচনা করছি, তাকে আজকের ইউরোপের সোচ্চার জাতীয়তাবাদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এবং এটা পরে রবীন্দ্রনাথ এই চিত্তরঞ্জন দাসের এই বক্তব্যটা গুরুত্বের সঙ্গে উনি বোঝার চেষ্টা করেছিলেন। তিনি বলছেন, চিত্তরঞ্জন বলছেন, ইউরোপের জাতীয়তাবাদ আগ্রাসী জাতীয়তাবাদ, স্বার্থান্ଧ লাভ লোকসানের অঙ্কে মাপা বাণিজ্যিক জাতীয়তাবাদ। ফ্রান্সের যা লাভ ফ্রান্সের যা লাভ জার্মানির তা ক্ষতি, আবার জার্মানির যা লাভ ফ্রান্সের তা ক্ষতি। এ হলো ইউরোপীয় জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের আদর্শ নিয়ে আমি আপনাদের নিকট আজ আলোচনা করছি না। আমার বক্তব্য, প্রতিটি জাতি বিশাল মানব পরিবারের এক একটি বিশিষ্ট স্রোতধারা, কিন্তু কোনো জাতির পক্ষেই আত্মপ্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয় যদি না সে নিজেকে আবিষ্কার করে এবং যুগপৎ আপন বিশ্ব মানবিক পরিচয় উপলব্ধি করে। কোনো একটা জাতি যখন সত্যিকার বিকাশের পথে অগ্রসর হয়, তখনই তার স্বরাজের সূত্রপাত, কারণ স্বরাজ হলো জাতীয় মানুষের স্বাভাবিক অভিব্যক্তি। সুতরাং ওই দৃষ্টিমার্গ থেকে বিচার করে দেখলে জাতীয়তাবাদের সমস্যা আর স্বরাজের সমস্যা মূল্যগত বা এক। আজকের ভারতবর্ষের সব সমস্যার বড় সমস্যা হলো স্বরাজ লাভ, এবং এটা রবীন্দ্রনাথকে খুব ভাবিয়েছিল। উনি এই বিষয় নিয়ে কথাও বলেছেন, কিন্তু ওনার যে এটা ছিল যে মানব বিধ্বংসী কোনো কাজ তিনি সমর্থন করতে পারেন না, কিন্তু অন্তর্নিহিত কারণ কি সেইটার একটা বৈজ্ঞানিক ধারণা এটা তো রবীন্দ্রনাথের ছিল না। কিন্তু সেখান থেকে তিনি একটা মানবিক আবেদন থেকে এটা বলেছেন। আবার যখন চিত্তরঞ্জন যখন এই বিষয়টাকে তুলে আনলেন, ধরলেন, এটাকে তিনি নিগেট করেন নাই। এবং এর সঙ্গে বিশেষ করে পরবর্তী ওনার লেখাটা আমার কাছে নাই, লেখা মানে ওনার একটা আলোচনা আছে, সেই আলোচনায় কিছুটা স্বীকৃতি আছে কেন উনি এই ইয়ের বিরোধিতা করছেন, এবং সভ্যতার সংকটে উনি যে বিষয়গুলি এনেছেন সেগুলি নিয়ে ওনার একটা ব্যাখ্যা আছে। আর এর মধ্যে আর অন্যগুলি আমি বেশি কথা বলবো না। আরেকটা হলো যে বিশেষ করে তার যে চারিত্রিক একটা মহত্ব আছে, যে উনি জমিদার মানুষ, কিন্তু জমিদারি ব্যবস্থার পক্ষে উনি এটাকে তিনি সমর্থন করতেন না, কিন্তু এর বাইরে যাওয়ার কোন উপায় যেটা ছিল না, সে বিষয়ে ওনার অনেক কথা আছে। এবং বিশেষ করে দেখবেন যে ওনার জীবনটাই এক ধরনের ছোটবেলা থেকেই, সেটা হলো জমিদার পরিবারে জন্মেছেন, করবে কি, এটা তো তার, কিন্তু জমিদারি এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে থেকে তার যে মন মানস বিলাস, বা তার মধ্যে যে এক ধরনের মানুষ উপর নিপীড়ন বা সেই মানুষকে শোষণ করা, আত্মসাৎ ইত্যাদি ইত্যাদি মনোভাব, সেই সব জায়গায় সবসময় একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করেছে। এই অন্তর্দ্বন্দ্ব কাজ করে, যেমন উনি বিশেষ করে একটা কবিতা লিখছেন, যেটা ধরো 2 বিঘা জমি। এই যে ওটা, যে জমিদার মানুষ, কিন্তু জমিদারের চরিত্রটা কি সেটা ওই কবিতার মধ্যে, ছোট্ট একটা কবিতার মধ্যে দেখেন কিভাবে উনি ওই 2 বিঘা জমিতে লিখেছেন। আর যেটা করছেন তিনি তিনি বলছেন, বাংলাদেশে জমিদারদের চেয়ে বড় গভর্নমেন্টের কর্মচারী আর কেউ নেই। খেয়াল করবেন কথাগুলি, উনি কিন্তু নিজে জমিদার। যারা বাংলাদেশের জমিদার তারা যতক্ষণ সদর খাজনা জুগিয়ে জীবিকা ও আরামের সংস্থান করতে চান, ততক্ষণ অন্য লোককে ত্যাগ স্বীকারের কথা বলতেই পারেন না। কেন উনি সেই জায়গায় এসে বলছেন যে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে, যেটা যে যে চিত্তরঞ্জন, সুভাষ বসু, এই সমস্ত লোকদের কথা, এবং বিপ্লবীরা যারা প্রাণ উৎসর্গ করার জন্য এইভাবে যাচ্ছে, রবীন্দ্রনাথ তার সীমাবদ্ধতার কথা কিভাবে স্বীকার করছেন দেখেন। সেখানে তিনি বলছেন,
অসহযোগ সম্পর্কে ভাবতে গিয়ে আমার প্রায় মনে আসে বড় দাদা আর আমি দুজনেই জমিদার, অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছে খাজনা আদায়ের কর্মী। এই খাজনা দেওয়া বন্ধ না করা পর্যন্ত অথবা জমি বিক্রি করে না দেওয়া পর্যন্ত আমাদের ছাত্রদের অথবা অন্য কাউকে তাদের যথাসর্বস্ব ত্যাগ করতে বলার অধিকার আমার নেই। কথাটা খেয়াল করেন যে সেটা হলো যে উনি সর্বস্ব ত্যাগ করা যে মানুষেরা তাদেরকে উনি শ্রদ্ধা করেন এবং তাদের সংগ্রাম শুনেন, কিন্তু উনি বলছেন যে আমি কি করে এটা বলবো, আমি তো এই ব্রিটিশের খাজনা আদায় করি এবং যতক্ষণ পর্যন্ত আমি আমার জমি জমা বিক্রি করে সর্বস্ব ত্যাগ না করি আমি তো বলতে পারি না আরেকজনকে। সেটা উনি বলছেন ছাত্রদের অথবা অন্য কাউকে তাদের যথাসর্বস্ব ত্যাগ করতে বলার অধিকার আমার নেই। যেটা যেমন চিত্তরঞ্জন ফ্রান্স থেকে কাপড় ধোলাই করে এনে পড়তো, যখন এই ডাক দিল দেশের জন্য সর্বস্ব ত্যাগ করা, উনি তো তার সমস্ত সম্পদ এই ইয়ের জন্য উৎসর্গ করে রাস্তা নেমে গেলেন। আবার সেই দৃষ্টান্ত রবীন্দ্রনাথ, সেগুলিরও কিন্তু প্রভাব আছে তার জীবনে, কিন্তু তিনি বলছেন যে আমি তো এটা পারি না, কারণ যতক্ষণ আমি নিজের এই জমিদারিটা হস্তগত রাখতেছি সেটা আমি আরেকজনকে কেমনি বলি। তারপরে বলছেন আদর্শের জন্য যা আমার কাছে অমরত্ব প্রাপ্তির নামান্তর, আমায় হয়তো সেই চরম ত্যাগ এবং মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি যতদিন সেই ডাক না শুনি এবং ডাক শুনে এগিয়ে আসার প্রেরণা অনুভব না করি, আমি কি করে অন্যকে উপদেশ দিতে পারি সেই পথে চলতে যেই পথে শেষে আছে চরম ত্যাগ। এই হলো রবীন্দ্রনাথ। ফলে বুঝবেন রাশিয়ার চিঠি তো আপনারা পাইছেন এটা, এবং সেই চিঠিতেও সেটা তিনি বলছেন, তাকে অনেক লোকে বলছে যে এরা সব হইলো এই আপনার লোক দেখাই দিবে, আসলে ওখানে একটা চরম নিপীড়নমূলক ব্যবস্থা চলতেছে, আপনি যায়েন না। এবং বলছে মস্কো থেকে যখন নিমন্ত্রণ এলো তখন বলশেবিকদের সম্বন্ধে আমার মনে স্পষ্ট কোনো ধারণা ছিল না, তাদের সম্বন্ধে ক্রমাগতই উল্টো উল্টো কথা শুনেছি। আমার মনে তাদের বিরুদ্ধে একটা খটকা ছিল, কেননা গোড়ায় ওদের সাধনা ছিল জবরদস্তির সাধনা, কারণ উনি বিপ্লবাত্মক ওই যে ওদের ডাক উৎখাত করো বুর্জুয়াদের ক্ষমতার থেকে, সেই রবীন্দ্রনাথের তো চিন্তার সঙ্গে এটার এমনি একটা ইয়ে ছিল। তো এটা বলছেন, এমন কথাও অনেকে বলেছেন আমাকে যা এরা দেখাবে তার অধিকাংশই বানানো, কিন্তু পৃথিবীতে যেখানে সবচেয়ে বড় ঐতিহাসিক যজ্ঞের অনুষ্ঠান সেখানে নিমন্ত্রণ পেয়েও না আসা আমার পক্ষে অমার্জনীয় হতো। নিজের দেশের চাষি মজুরদের কথা মনে হলো আরব্য উপন্যাসের জাদুঘরের কীর্তি। কয়েক দশক আগেই এরা ঠিক আমাদেরই দেশের জনমানুষের মতোই নিরক্ষর, নিঃসহায়, নিরন্ন ছিল। তাদেরই মতো অন্ধ সংস্কার এবং মূঢ় ধার্মিকতা ছিল। দুঃখে বিপদে এরা দেবতার দ্বারে মাথা করেছে। পরলোকের ভয়ে পাণ্ডা পুরুষদের হাতে এদের বুদ্ধি ছিল বাধা, আর ইহলোকের ভয়ে রাজপুরুষ, মহাজন ও জমিদারদের হাতে যারা এদের জুতা পেটা করত, তাদের সেই জুতো সাফ করা তাদের কাজ ছিল। হাজার বছর থেকে তাদের প্রথা পদ্ধতির বদল হয়নি। কটা বছরের মধ্যে এই মূঢ়তার, অক্ষমতার পাহাড় নড়িয়ে দিলে যে কি করে সেই কথায় হতভাগ্য ভারতবাসীকে একান্ত বিস্মিত করেছে, এমন আর কাকে করবে বলো। সোভিয়েত বা রুশ সম্রাটকৃত অপমান এবং আত্মকৃত অপমানের হাত থেকে এই দেশকে বাঁচিয়েছে। অন্য দেশের ধার্মিকেরা ওদের যত নিন্দাই করুক, আমি নিন্দা করতে পারবো না। ধর্মমোহের চেয়ে নাস্তিকতা অনেক ভালো। রাশিয়ার বুকের পরে ধর্ম এবং অত্যাচারী রাজার পাথর চাপা ছিল, দেশের উপর থেকে সেই পাথর নড়ে যাওয়া কি প্রকাণ্ড নিষ্কৃতি হয়েছে এখানে এলে সেটা সচক্ষে দেখতে পেতে। আরো রাশিয়া চিঠি আরো অনেক কথা আছে, সেগুলো পড়ে নিন। কথাটা হলো এই এই যে জাগরণ, এটা আমাদের জন্য একটা শিক্ষা। খেয়াল করবেন, কোনো একটা বিপ্লবাত্মক পরিবর্তন হইতেই পারে না জনসাধারণের মধ্যে তার পরিপূরক উদ্যম, উৎসাহ, উদ্দীপনা এবং সেই শক্তি যদি গড়ে না ওঠে, তাহলে এখানে বুঝবে যে আমাদের একটা গণ অভ্যুত্থানের পরে চেহারাটা কি। এটা একটা শিক্ষা যে এখানে কিন্তু নেতৃত্বের অভাব, আদর্শের অভাব। তাহলে যদি একটা সঠিক আজকের দিনে একটা বিপ্লবী আদর্শ, বিপ্লবী নেতৃত্ব, জনগণের মধ্যে বিপ্লবী রাজনীতির শিক্ষা, তাদের সংগঠিত শক্তি সেভাবে গড়ে না উঠলে, তাহলে পরে একটা দেশকে ওই তাদের কি রাষ্ট্র গঠন, নির্মাণ কিচ্ছু হবে না। এবং সেটা ফলাফল হলো যে এই ধরনের জনগণকে এই স্তরে রেখে একটা গোষ্ঠী
তারা সমস্ত ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করতে গেলে যা পরিণত দশা হয় এ তার চেহারা। আর রাশিয়া কেন হয়েছিল? রাশিয়ার নেতৃত্ব ছিল সর্বহারা শ্রেণীর। কমরেড লেনিনের নেতৃত্বে একটা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছিল। রাশিয়ায় কয়েক লক্ষ কর্মীরা জনগণের মধ্যে বহুদিন ধরে শ্রমিক শ্রেণীর মধ্যে, কৃষকের মধ্যে, যুব সমাজের মধ্যে রাজনৈতিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে এবং তারা সর্বস্তরে যে সংগঠিত শক্তি নির্মাণ করেছিল, এই জনগণের মধ্যে রাজনৈতিক চেতনাগত মান, তাদের রাজনৈতিক শিক্ষা, তাদের সংগঠিত শক্তি, তাদের নেতৃত্ব, তাদের আদর্শ, এই সব কিছু, এইটাই 14টা সাম্রাজ্যবাদী দেশ আক্রমণ করলো, তিন তিন ভাগের 2 ভাগ দেশ দখল করে ফেললো, কিন্তু রাখতে পারলো না। এই জনগণ জীবনে কত লক্ষ মানুষ মারা গেছে খেয়াল করেন, কিন্তু রাশিয়াকে মুক্ত করেছে। এবং সেই জায়গায় এসে এইরকম একটা রবীন্দ্রনাথের কথাই তো বলা যায়, আমাদের দেশের মধ্যবিত্তের সাধারণ মানুষের অবস্থা একই রকম ছিল, কোথায় চলে গেল সেই জাতি, এবং কি চেতনায়, কি প্রেরণায়, কি অভাবিত শক্তিতে মানুষকে দাঁড় করিয়ে দিল। এখান থেকে বুঝতে হবে যে এটাও মানুষকে খালি চিঠি পড়াইলে হবে না, সেটা হলো যে আমাদের দেশের অভিজ্ঞতাগুলি খেয়াল করে দেখেন। মুক্তিযুদ্ধেও যে চেতনাটা গড়ে উঠছিল মানুষের মধ্যে 52 সাল থেকে 71, এই 52 থেকে 71 মানুষের রাজনৈতিক চেতনা, যে আদর্শ বোধ, যে চেতনা বোধ গড়ে উঠেছিল, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে এবং তাদের সঠিক দিক নির্দেশনার অভাবের জন্য সেটা ব্যর্থ হয়ে গেল, এবং স্বাধীনতা পরবর্তীকালে সেই জনগণ বাংলাদেশকে ওই রাশিয়ার মতো নির্মাণ করতে পারলো না। এবং একইভাবে 90-এর অভ্যুত্থানের পরের চেহারা বা এই অভ্যুত্থানের পরে কেন এমন হয়, হয় এই কারণে, এইটাই মানুষকে বোঝানো দরকার যে রাশিয়ার যে রবীন্দ্রনাথের তো আর উনি কমিউনিস্ট না, উনি একটা সমালোচনা করেছেন সেটারও একটা, উনি ওখানে বলছেন যে ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেতারিয়েট, অর্থাৎ বুর্জুয়া গণতন্ত্রের মাপকাঠিতে বিচার করতে গিয়ে উনি কিছু সংশয় প্রকাশ করেছেন। কিন্তু সেটাও পরবর্তীকালে তিনি ওইটাকে একদম বদ্ধমূল করেন নাই। তিনি বলছেন যে এই স্তরে একটা জাতি যে তার যে সমস্ত দিক থেকে যে জাগরণ, সেই জাগরণের সঙ্গে তার যে প্রয়োজনীয় বা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ এই শাসন ব্যবস্থা, সেটা হয়তো, কিন্তু যদি এই ব্যবস্থাটা, সেটা তিনি একটু ক্রিটিক করেছিলেন, কারণ সেটা মানদণ্ডটা হলো বুর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে কমিউনিস্ট সমাজতান্ত্রিক ব্যবস্থার যে শাসন ব্যবস্থার যে ধরন, এটার সঙ্গে উনি অত পরিচিত না থাকার কারণে সেখানে কিছু প্রশ্ন ছিল, কিন্তু সেটা সম্পূর্ণরূপে নিগেট করেন নাই। এখন এখানে যার বিশেষ করে অন্য বিষয়গুলি আর আরো অনেক, যেগুলি আমি শুধু পয়েন্টগুলি বললাম, যেগুলি এখন ডিবেট বা কিছু বিতর্ক যেগুলি নিয়ে আসার চেষ্টা করছে, রবীন্দ্রনাথকে ঠিকভাবে উপস্থিত করা দরকার। আরো অনেক বিষয় আছে, সেগুলি নিয়ে আমরা এখন এখানে আলোচনার বিষয় না, সেগুলি নিয়ে আমরা যদি চেষ্টা করা যায়, কিন্তু ভীষণ ভীষণ কঠিন কাজ, এটা তো আগে করতে পারিনি। আমার এখন খালি মনে হয় যে আসলে এই কাজটা তখন ভালোই হতো যদি ওই সময় আমরা কিছুটা এগিয়ে রাখতে পারতাম। তো ফলে এটা তো আগেই বললাম যে তার কাজগুলি এত বিশাল কাজ, তো সেই কাজের মধ্যে সমস্ত দিকগুলিকে নিয়ে আসা, এটা তো খুবই কঠিন ব্যাপার। এখন ধরেন যে আরেকটা জিনিস খেয়াল করেন, যে ছোটবেলা থেকে এই মানুষটার জীবনকে আরো একটু গভীরভাবে বোঝা দরকার আছে। এখন উনি স্কুলে যান নাই, স্কুলে যান নাই মানে হলো যে লেখাপড়ার প্রতি ওনার অনাগ্রহ ছিল তা না, কিন্তু উনি ওই প্রচলিত ব্যবস্থা, চলতি ব্যবস্থাকে কোনো সময় খুব একটা গ্রহণ করতে পারেন নাই, এবং সেই জায়গায় এসে তার বাবাও বুঝেছিলেন। সত্যেন্দ্রনাথ ফার্স্ট হয়ে আসলো, আর রবীন্দ্রনাথ স্কুলে যেতে চান। তা এখন সেটা দিয়ে উনি বুঝলেন যে এই ছেলে স্কুলে হয়তো পড়াশোনার প্রতি আগ্রহ, বা কোনো একটা কাগজের ঠোঙা পেলে তুলে পড়ে, রাত্রেবেলা বসে তার দাদুর পুঁথি পড়ে, এবং সে পড়ার প্রতি এত আগ্রহ, যে ছেলেটা অল্প বয়সে সে কবিতা লিখতেছে বা ইয়ে করতেছে, বই পড়তেছে, আর এই স্কুলে যাইতে চায় না। তার পরে তিনি বুঝেছিলেন, সেই জন্য আর স্কুলে পাঠান না। একই ঘটনা ঘটলে তারা 17 বছর বয়সে বিলাতে পাঠিয়ে দিল, ব্যারিস্টারি পড়বে, আইসিএস পরীক্ষা দিবে, না ব্যারিস্টারি পড়ছে না আইসিএস পরীক্ষা দিচ্ছে, বাদ দিয়ে উনি চলে আসছেন। ওনার ব্যারিস্টারও হওয়া হইলো না, আইসিএস পরীক্ষাও হইলো না। ফলে এটা কিন্তু এই জন্য না, কারণ উনি ওখানে গিয়ে কি ব্যারিস্টারি পড়বে, উনি শেক্সপিয়ার খুঁজতেছে, উনি ওখানকার সাহিত্য সেগুলিকে অনুসন্ধান করতেছে, সেই সব দেশের সংস্কৃতি, ধারা, সেগুলি নিয়ে উনি বোঝার চেষ্টা করতেছেন, এবং ওখানকার ইতিহাস, বিজ্ঞান, দর্শন বা ইত্যাদি বহু বিষয়ের উপরে গভীর মনোযোগ। কোথায় তার ব্যারিস্টারি পড়া, উনি আইনের ইয়েতে ভর্তি হয়েছিলেন, কিন্তু এইসব পড়াশোনা দিয়ে ব্যারিস্টারি পাস করা তো দূরে থাক, উনি ওগুলির মধ্যে ঢুকে গেলেন, এবং সেখান থেকে উনি একটা অনুপ্রেরণা নিয়ে আসছেন, এবং যেটা পরবর্তী জীবনে তার
কাব্য সাহিত্য গড়ে তোলার ক্ষেত্রে একটা বিরাট প্রভাব বিস্তার করেছে। নানা দিক থেকে উনি যেখানে যা পাইছেন, লালন ফকির, লালনের যে আমরা পাইতাম না যদি রবীন্দ্রনাথ ইংলিশ না করতেন, এবং লালনও তার জীবনে অনেক প্রভাব বিস্তার করেছে। এবং এখানে এসে বিশেষ করে প্রতিশোধে যদি না আসতেন, প্রকৃতি এবং তার যে তার উপরে যে প্রভাব, সেইটা ওনার এই প্রতিসরে এসে কিভাবে তার জীবনের মধ্যে কিছু পরিবর্তন আনে, চিন্তার মধ্যে কিছু পরিবর্তন আনে, লালনের চিন্তা কিভাবে পরিবর্তন আনে, ইউরোপীয় সাহিত্য সংস্কৃতি সেটা কিভাবে তার জীবনে প্রভাব ফেলে, এরকম বহুদিন যেখানে যা পেয়েছেন সব সংগ্রহ করেছেন এবং গভীর অনুসন্ধানে সেগুলিকে সংযোজিত করেছেন। ফলে এইটা একটা অসাধারণ, মানে এই মানুষটা এমনি বাইরে থেকে এত বোঝা যাবে না, কিন্তু শুধু মানে ওই যে রবীন্দ্র ভক্তরা যেভাবে বুঝে এইভাবে বুঝলে আবার অসুবিধা আছে। এবার একটু বলি যে ওনার বিশেষ করে শেষ দিকে এসে যে অনেকগুলি কবিতা এবং তার ওই যে ইয়েগুলি আছে, উপন্যাস বা তার ইয়েগুলি, পত্র সাহিত্য, নাটক, এগুলির মধ্যে অনেক বিষয় সেগুলি আছে। ছোট গল্প তো একটা অসাধারণ, বিশ্বের ছোট গল্প রচয়িতারা এরকম ২-৩ জনের মধ্যে রবীন্দ্রনাথ। এবং এই ছোট গল্প রচনার ক্ষেত্রে সেটা অন্য কিছু বাদ দিলে শুধু এক ছোট গল্পের মধ্যে রবীন্দ্রনাথকে যদি আপনি ধরেন, কথাটা আলাদাভাবে ধরলে, ইভেন যদি আমরা সঙ্গীতের কথা বলি, তাহলে সেই জায়গায় এসে দেখবেন, আপনি পৃথিবী কবিতাটা পড়েন, উনি দ্বন্দ্বমূলক বস্তুবাদ পড়ছে কিনা আমার জানা নাই, কিন্তু ওর মধ্যে একটা দ্বান্দ্বিক ছবির একটা রিফ্লেকশন আছে এই পৃথিবী আলোচনার মধ্যে। সেখানে তিনি এটাকে যেইভাবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ দ্বান্দ্বিক চেহারা সেটার মধ্যে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের এই ইয়ের মধ্যে। তারপরে যেমন তিনি কবিতা লিখেছেন, বিশেষ করে আফ্রিকা কবিতা, সেটা দেখেন সাম্রাজ্যবাদী যে লুণ্ঠন শোষণের বিরুদ্ধে এই আফ্রিকার কবিতাটা একটু পড়ে দেখেন। আমি শুধু একটা অংশ বলি: হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার দেশে লিখছেন এটা? তাই ইউরোপীয় সভ্যতার নামে তারা কি করলো এই আফ্রিকাকে, কি এই বিষয়ের উপরে কিন্তু পুরোটা পড়লাম না, সেটা তুমি বলছেন। আবার ওনার বিশেষ করে চিন্তার ক্ষেত্রেও বহু ইয়েটা আমরা পাবো। যেমন ধরেন একদিকে তিনি গীতাঞ্জলি দিয়ে ওনারা নোবেল দিয়েছে, কারণ এর মধ্যে ঈশ্বর বন্দনার দিক আছে, কিন্তু একটা সময় এসে উনি কিন্তু ঘুরে দাঁড়াবার, যেমন এবার ফিরাও মোরে, এই কবিতাটা পড়লে দেখবেন, এবং তার সঙ্গে নির্ঝরের স্বপ্নভঙ্গ, এই ধরনের কিছু কবিতা পড়লে বুঝতে পারবেন যে উনি একদিকে আগের কবিতাগুলি রচনা করেছেন এবং পরবর্তীকালে একটা তার মধ্যে কিছু ব্রেকআপ আছে এবং তার কন্টিনিউটি আছে এবং তার সঙ্গে কিছু একটা উত্তরণ আছে সেগুলি। এবং এই যে এখানে তো আপনারা লিখে রাখছেন একটা, যাক এবার ফিরাও বলে লিখছেন যে সেখানে তার একটা উপলব্ধি আসছে, অর্থাৎ আগের যে চিন্তা, সেই চিন্তা থেকে তিনি একটু ঘুরে দাঁড়াচ্ছেন। সেখানে বলছেন এই সব মুড়ো ম্লানো মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন মুখে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত, ওই যে মুহূর্ত তুলিয়াসীরা দাঁড়াও সবে, এটা লেখা আছে এখানে। তারপরে যেমন নির্ঝরের স্বপ্নভঙ্গতে তিনি বলছেন যে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, জাগিয়া উঠিছে প্রাণ করে উথলি উঠিছে বাড়ি। তারপরে বলছেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর। এটা রবীন্দ্রনাথের ধারণা আগের কবিতার, এগুলি হচ্ছে তার ব্যতিক্রম রচনা এবং এগুলির সঙ্গে একটা উপলব্ধি জড়িয়ে যুক্ত হয়ে আছে। এগুলিতে আমরা সামগ্রিকভাবে না বুঝলে, সে যেটা রবীন্দ্রনাথ আগেই তো বললাম যে একটা বিশাল ক্ষেত্র জুড়েতে মানুষটা, এবং তার সাহিত্য কর্মের এত দিকে শুধু সে প্রসারিত তা না, তার গভীরতা এবং তার বিভিন্ন ক্ষেত্রে বাঁক পরিবর্তনের যে বিষয়গুলি, সেগুলি যদি সুস্পষ্টভাবে আনা না যায়, তাহলে আসলে সত্যিকার রবীন্দ্রনাথকে বোঝা যাবে না।
সেদের শিক্ষা গ্রহণ করা খুব কঠিন হবে। তারপরে যেটা বলছেন, গানের মধ্যে সঙ্গীত একটা ইয়ে যদি খেয়াল করেন সেটা দেখবেন আধুনিক গণতান্ত্রিক চিন্তা সেগুলিকে তিনি একভাবে নিয়ে আসছেন এবং তার মধ্যে যে কাব্যরূপ অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন তৈরি করা এবং মানব প্রীতি, মানব বন্ধন এবং যে মানুষের যে পানির দ্বারা পানি জলাশয় পূর্ণ হয়, মানুষের দ্বারাই মানুষের প্রাণ পূর্ণ হয় ইত্যাদি, এবং এই জিনিসগুলি আসছে সেই জায়গায় তিনি কিন্তু এই বিষয়গুলিকে সামনে এনেছেন একভাবে। এখন তার এই যে এমনি সাধারণভাবে যদি বলছি, আমারও পরানো যাহা চায় তুমি তাই, যদি আর কারো ভালোবাসো আর কবু নাহি আসো, তুমি যারে ভালোবাসো তাই যেন হয়, আমি যত দুঃখ পাই। এটা হলো আধুনিক গুর্জর গণতান্ত্রিক চেতনা, ফলে সেটা রিফ্লেকশন। আবার যদি দেখেন যে পুরনো জানিয়া চেয়েও নাকি অধরো ইয়েটা আখিরও কোণে এটা পড়ে দেখবেন মনে হয় যেন একটা দ্বান্দ্বিক দ্বন্দ্বমূলক বস্তুবাদের ব্যাখ্যা করতেছেন। খুব মনোযোগ দিয়ে পড়ে দেখবেন। সে বলছে যে মানুষের জীবনটা একটা স্থায়ী হয় না। তাহলে ঝর্ণা যেমন করে আসে, একই জল কিন্তু সবসময় প্রবাহিত হয় না, এবং সে জায়গায় পুষ্প যখন পুষ্পিত হয় বনে, সেটাও কিন্তু নতুন নতুন ভাবে নতুন নতুন ইয়ে হয়। তেমনি যে পুরো মানুষেরও, আমি তো সেই আগের মানুষটা, প্রতিদিনই আমার একটা রূপান্তর পরিবর্তন হচ্ছে, তুমি পরিবর্তনটা বুঝতে পারছো না। তাহলে জীবনের এই রূপান্তর পরিবর্তনের যেটা সঙ্গীতের মধ্যে, গানের মধ্যে কিভাবে সংযোজিত করতে পারে, অসাধারণ, সেগুলি খেয়াল রাখবেন। যাক, তো সর্বশেষ এটা বলি যে শেষের কবিতাটা একটু পড়ে দেখবেন। নারী ও পুরুষ দুটি মানুষ যখন সমব্যক্তিত্বের, মানবিক গুণের সর্বোচ্চ মর্যাদা ও বহুমুখী বিস্তারের সক্ষমতা অর্জন করে, তখন তাদের মধ্য থেকে যৌনতা কেন্দ্রিক সম্বন্ধ সম্পর্ক তিরোহিত হয়। মানুষে মানুষে মানবিক সম্পর্কের এক সেতু বন্ধন রচিত হয়। সেই জন্যই তিনি বলেছেন, লাবণ্যকে বিয়ে করা চলে না। আমি আর ব্যাখ্যা করলাম, খেয়াল করে দেখবেন। তাহলে এটা যে ব্যক্তিত্বের যদি একটা সমমানের বিকাশ যদি ঘটে, একটা উন্নত পর্যায়ে যখন যায়, মানবিক সম্পর্কের মধ্যে চলে যায়, তাহলে নারী পুরুষের যে একটা ভোগবাদী সম্পর্ক আর মানুষে মানুষের মানবিক সম্পর্ক, সেইটার পার্থক্যটা তিনি এই শেষের কবিতার মধ্যে আনার চেষ্টা করেছেন। ফলে এইটারে আবার লালন বলেছিলেন, কবিতাটা আমার পুরো খেয়াল নাই, কাম থেকে প্রেম আসে, প্রেম এসে কাম বিনাশে। এটা লালনের ভাষাটা বললাম না, এটা কিন্তু শাহ আব্দুল করিমের গানের মধ্যে এটা পরিষ্কার বলা। শাহ আব্দুল করিমের গান শুনবেন, ওখানে বলা আছে, সেখানে ব্যাখ্যা করেছেন। এইসব বিষয়গুলি রবীন্দ্রনাথ এটা প্রভাবিত করেছেন এদের। যাক, এটা হলো যে তার সর্বশেষ, যদি এরপরে উনি আরো লিখতে পারতেন, বিশেষ করে শেষের কবিতায় যে বিষয়গুলো উনি আনার চেষ্টা করেছেন, আগের ওনার যে নারী পুরুষ সম্পর্কিত ধারণা বা প্রেম ভালোবাসার ধারণা, সেই ধারণার সঙ্গে সম্পূর্ণ একটা উত্তরণ সেখানে আছে, নতুন একটা দৃষ্টিভঙ্গি, নতুন একটা চিন্তা সেটা নিয়ে আসার চেষ্টা করেছিলেন। যাক, এরপরে আমরা নজরুলের কথা বেশি আলোচনা কি করবো, কারণ ইতিমধ্যে তো কয়েক দফা আলোচনা হয়েছে নজরুলের, এই আর এক লোক। তাহলে সেখানেও তার যে জীবন, সেটাও যে বিশেষ করে একটা ওই আলোচনা তো প্রথমে করলো কিভাবে সম্পূর্ণ বিপরীত অবস্থান। রবীন্দ্রনাথ একটা জমিদার পরিবারে জন্মগ্রহণ করে তার জীবনের বিকাশের ধারা, আর নজরুল একটা অভাব দারিদ্র এর মধ্য থেকে। মানুষের আসলে আত্মশক্তির জাগরণ হলে এটা কেউ ঠেকাইতে পারে না। যে জন্য বলছেন, হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। এক দারিদ্র মানুষকে ভূপাতিত করে দেয়, আর এক দারিদ্র মানুষকে জাগিয়ে দেয়। তাহলে নজরুল তার কি ছোটবেলায় বাপ মরে গেছে, কোনো ইয়ে নাই, লেটর দলে গান গায়, এভাবে চলে, তার রুটির দোকানে কাজ করে, কিন্তু সৈনিক হিসেবে গেছে, এবং কারো জীবনে কোনো সেই ধরনের ইয়ে নাই, ম্যাট্রিকটা বাস করতে পারে নাই। তাহলে এখন সেটা হলো দুজনেই, রবীন্দ্রনাথ এবং নজরুল, কিন্তু এরা হলো একটা সম্পূর্ণ আত্মনিবেদিত মানুষ, এবং যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আসলে আত্মকেন্দ্রিকতা মুক্ত সমাজমুখী মানবমুখী ধারায় যখন জীবনকে কেউ প্রবাহিত করে, তখন তার আত্মশক্তির জাগরণ ঘটে এবং তার সুপ্ত প্রতিভা বিকশিত হয়। এবং নজরুলের সেই ক্ষেত্রে যে, এটা নিয়ে আর অন্য কথা বলবো না, আপনারা ভ্যানগার্ড যারা যারা কিনেন নাই, আমার মনে হয় যারা কিনেন নাই এখন নিয়ে নিয়েন, এই কে আসো ভ্যানগার্ড একটু ওনাদের হাতে দিয়ে দিও। তাহলে আমরা এইবারেও নজরুলের যে আলোচনাটা দূরে আছে, এটা নিয়ে একটু আপনারা দেখে নিয়েন।
স্বপ্নের অপমৃত্যু হয়তো দেখেছিলেন। নজরুল একটু পরে দিও, একটু পরে দিও, ৫ মিনিট, ৫ মিনিট, ৫ মিনিট, ৫ মিনিট। নজরুল, এখন নজরুলের কথা আমি আর বলি না, শেষ করব। নজরুল যেখানে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, আজ তারই ধারাবাহিকতায় নূতন স্বপ্ন ও নব উদ্যমী সংগ্রামী চেতনায় বলিষ্ঠ কণ্ঠের উচ্চারণে জাতীয় আন্তর্জাতিক শোষক শ্রেণীর দুর্গে কাঁপন ধরিয়ে উন্নত শিরে ঘোষণা করতে হবে, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। সেই দিনকে নিকটবর্তী করার নব উদ্যমে দুর্গম গিরি পাড়ি দেওয়ার শপথে নজরুলকে আমরা স্মরণ করব। আর রবীন্দ্র নজরুলের সাধনা সারবস্তুকে নিয়ে আমরা এগিয়ে যাব আরো বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্র রচনা করতে, যা বর্তমানে স্থবিরতা থেকে রাজনৈতিক আন্দোলনেরও গতি সঞ্চার করবে, বাংলার অতীত সৃষ্টি ভবিষ্যতের মহান বিপ্লবী কীর্তি সাধনে স্বাক্ষর রাখবে। এই আশায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি শেষ করছি। জয় সমাজতন্ত্র।